দ্বিতীয় দিনের যে ক্লাসটা ছিল বেসিক্যালি হচ্ছে খাদ্য ব্যবস্থাপনার উপর। আপনারা ওই যে মিলন ভাই যেটা বলছিল খুব সংক্ষেপে খুব ভালোভাবে গুছিয়ে বলছে। আমি চাইছিলাম যে আপনারা সকলেই এভাবে যেন গুছিয়ে বলতে পারেন বিষয়গুলো। গুছিয়ে বলা কি যে জাস্ট থিমগুলো জেনে জাস্ট কথাগুলো বলা, এটা আমি চেয়েছিলাম যে যেহেতু বিষয়বস্তু ছিল খাদ্য ব্যবস্থাপনাগুলো নিয়ে, তো আপনারা রেসপন্সটা ওইভাবে পাইনি। হ্যাঁ, তো দ্বিতীয় ক্লাসটা ছিল মেনলি খাবারের বিষয়গুলো নিয়ে। আর খাবারের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই খাবারের উপর নির্ভর করবে আপনার প্রোডাকশন। যদি মাংসের জন্য হয় তাহলে মাংস কেমন হবে, যদি ডিমের জন্য মুরগি হয় তাহলে ডিমটা কেমন আসবে। হ্যাঁ, এই জন্য কিন্তু খাবারটা খুবই গুরুত্বপূর্ণ। আমি চেয়েছিলাম যে আপনারা সকলেই সেই ফিডব্যাকটা দিবেন। তো এটা তো আসলে ওভাবে সিস্টেম না। হ্যাঁ, আপনারা যা বুঝবেন, যা বোঝার বাকি ছিল বা যেটা জানা ছিল সেটা আপনারা ফিডব্যাক দিবেন। তাহলে তো আমি ধরে নিব যে আপনারা এই বিষয়গুলো জানতে চান। তো যাই হোক, আজকে সেই তৃতীয় দিনের ক্লাস। আজকের ক্লাসের মেন থিম হলো যে মুরগির রোগবালাই। মুরগির রোগবালাই ক্লাসটা বিশাল এবং ব্যাপক একটা আলোচনার বিষয়বস্তু। হ্যাঁ, এই একদিনের এই 1.5-2 ঘন্টা ক্লাসের মধ্যে এত বড় একটা বিষয়টাকে তুলে ধরাটা কঠিন একটা কাজ, এবং সহজ হবে কি না সেটা আপনারাই মূল্যায়ন করবেন। তবে এই কাজটা অনেক কঠিন একটা কাজ, যে বিশাল একটা চ্যাপ্টার মানে বিশাল একটা বিষয়কে খুব সংক্ষেপে 1-1.5 ঘন্টার আলোচনায় তুলে ধরাটা কঠিন একটা কাজের একটা অংশ। তবে আমি যে রগবালাই বিষয়গুলো বলবো সেটা বেসিক্যালি প্রাথমিক একটা বিষয়গুলো। হ্যাঁ, যেটা আপনারা জাস্ট দেখে বুঝতে পারেন যে মুরগিতে এ ধরনের সমস্যা বড় সমস্যা নাকি ছোট সমস্যা নাকি মাঝারি সমস্যা, এই জিনিসটা বোঝার জন্যই আর কি আজকের এই ক্লাসটা। মানে আজকে ক্লাস করলে আপনারা ডাক্তার হয়ে যাবেন, রাতারাতি রোগ নির্ণয় করতে পারবেন বা রোগটা ধরতে পারবেন, বিষয়টা কিন্তু এরকম না। আমি আবারও বলি যে আজকের যে ক্লাসটা রোগবালাইয়ের, সেইটা হচ্ছে বেসিক্যালি একটা মুরগি অসুস্থ, সেটা আসলে কী ধরনের সমস্যা হচ্ছে সেইটাকে চিহ্নিত করে ডাক্তারের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেওয়া, বা প্রাথমিক চিকিৎসা যদি কেউ জেনে থাকে সেটা করা। তো ওই জিনিসগুলোই আমরা শিখব, যেটা আপনি দেখে বুঝতে পারবেন যে মুরগিতে এই ধরনের সমস্যা হচ্ছে। তার মানে এই না যে আপনি এই ক্লাসটা করে আপনি ডাক্তার হয়ে গেলেন, এই বিষয়টা এরকম না। তো সেগুলো একটু আমরা দেখব। তো মুরগিতে কিভাবে রোগবালাই হয় বা কয় ধরনের রোগবালাইগুলো দেখা দেয়। হ্যাঁ, সংক্রামক রোগবালাই এবং অসংক্রামক রোগবালাই। যেমন আপনার খামারে রানীক্ষেত হয়েছে বা কোনো একটা ফাউল ক্লোরা হয়েছে বা পক্স হয়েছে, দেখবেন যে পুরো খামারের মধ্যে রোগটা ছড়িয়ে যায়। বা আপনার গ্রামের রোগবালাই আসছে, দেখবেন যে আপনার মুরগিতেও আক্রান্ত হয়ে গেছে, অথচ আপনার মুরগিকে আপনি ঢেকে রাখেন, চারদিকে ছাড়েন না, তারপরে মুরগি আক্রান্ত হয়ে গেছে। এই ধরনের রোগবালাই হচ্ছে সংক্রামক রোগবালাই। এটা বেসিক্যালি ভাইরাস জনিত রোগবালাই সবচেয়ে বেশি হয় এবং হচ্ছে ব্যাকটেরিয়া। আর অসংক্রামক রোগবালাই বলতে যেটা ম্যানেজমেন্টগত মানে ব্যবস্থাপনাগত সমস্যা, যেমন ঠকাঠুকরি করানো। হ্যাঁ, আপনার মুরগিতে ঠকাঠুকরি করছে বলে আপনার পাশের বাড়ির মুরগিগুলো ঠকাঠুকরি করবে এইরকম না। হ্যাঁ, এগুলো বেসিক্যালি হচ্ছে ভিটামিন মিনারেলের ঘাটতি হলে বা কোনো কিছু যদি অসঙ্গতি হয় তাহলে এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। তো আমাদের এই 2 ধরনের রোগবালাই হয়। তো সংক্রামক রোগবালাইগুলো বেসিক্যালি কী কী? সংক্রামক বলতে কি, ছোঁয়াচে, মানে একটা মুরগি হলে আরেকটা মুরগি হবে। এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে হয়, ভাইরাসের কারণে হয়, হ্যাঁ, প্রোটোজোয়ার কারণে হয়, রিকেটসিয়ার কারণে হয়, মানে এই ধরনের বেশ কিছু জীবাণুর কারণে হয়। তো আমরা বেসিক্যালি রোগবালাই ক্লাসটাতে আমরা দেখব যে যে সকল রোগবালাই যেগুলো সচরাচর দেখা দেয় এবং সিজনেও দেখা দেয় সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের পোলট্রি সেক্টরে প্রায় 50টার উপরে রোগবালাই আছে, যে রোগবালাইগুলো মুরগিতে কোনো না কোনোভাবে আক্রমণ করে থাকে। তো আমাদের এত কিছু জানার দরকার নেই, আমরা জাস্ট জানবো যে মেইন কিছু রোগবালাইগুলো। হ্যাঁ, এবং একটা বিষয় খেয়াল করবেন, আমি কিন্তু প্রত্যেকটা রোগগুলো এই ক্লাসটা নিয়ে প্রত্যেকটা বেসেরই কিন্তু একটা কমপ্লেন থাকে। সেটা হচ্ছে কি যে অন্যান্যরা যেভাবে শেখায় আমি কিন্তু ওইভাবে শেখাই না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমি কিন্তু কোনো রোগের সম্পর্কে লক্ষণ বুঝাবো না। কারণ কি,
কিছু কিছু লক্ষণ আছে 15-16টা রোগের লক্ষণ, আর লক্ষণ প্রায় কাছাকাছি। তো আমি জাস্ট কিছু জিনিস দেখে যেন আপনারা বুঝতে পারেন যে আপনার মুরগি অসুস্থ, সেইটাকে ধরে কিন্তু আপনারা ট্রিটমেন্টের ব্যবস্থা গ্রহণ যেন করেন বা ট্রিটমেন্টটা করেন, এই ধরনের বিষয়টা হবে। তো আমরা সংক্রামক রোগবালাইগুলোর মধ্যে দেখি যে ব্যাকটেরিয়া, হ্যাঁ, আমরা কিন্তু সবগুলো রোগবালাই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না, মেইন কিছু রোগবালাই সম্পর্কে আলোচনা করব। যেমন ব্যাকটেরিয়ার জনিত রোগ হচ্ছে সালমোনেলা, এটা প্লুরাম এবং টাইফয়েড। সালমোনেলা তো মূলত ছোটো বাচ্চাতে হয়, প্লুরামটা ছোটো বাচ্চাতে হয়। ফাউল কলেরা বড় মুরগিতে হয়, এটা আপনারা জানে রাখবেন, বিশেষ করে বাড়ন্ত এবং ডিম পাড়া মুরগিতে। তারপরে হচ্ছে ইনফেকশাস কোরাইজা হয়, যাকে ঠান্ডা লাগা বা সর্দি, হ্যাঁ, এটা বিভিন্ন আবহাওয়া পরিবর্তনের কারণে এটা হতে পারে, এটা ব্যাকটেরিয়ার কারণে হয়। কুলিবেসোলিসিস ইকোলাই, মাইক্রোপ্লাজমোসিস, এটা শ্বাসতন্ত্রের, অম্ফ্লাইটিস, হ্যাঁ, ব্যাকটেরিয়া। এগুলো মূলত হচ্ছে ব্যাকটেরিয়াজনিত কারণে। এখন মোটা দাগে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখবেন যে ইনফেকশাস কোরাইজা মানে ঠান্ডা লাগা, যেটা সালমোনেলা বা টাইফয়েড, বুডা নিউমোনিয়া, এটা হচ্ছে বুডা নিউমোনিয়া যদি বা ছত্রাকজনিত রোগ, কিন্তু এটা আমরা রোগবালাইগুলো হয় বুডা নিউমোনিয়া কিন্তু ব্যাকটেরিয়া না, এটা ছত্রাক, অ্যাসপারজিলোসিস নামে একটা ছত্রাক হয়, এটা ভুল করে এখানে লিখছি আর কি। এন্ডারোটাইটিস, এটা ব্যাকটেরিয়ার কারণে হয়, এটা হলে মারাত্মক লেভেলের মুরগিতে ডায়রিয়া হয়। হ্যাঁ, এন্টারোটাইটিস মানে কি, ওই যে নারী ভুঁড়িতে কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু দানা বাঁধে এবং হচ্ছে ক্ষত তৈরি করে, ফলে রক্ত সমস্যা হতে পারে। কলেরা, এটা হচ্ছে বড় মুরগিতে সবচেয়ে বড় সমস্যা দেখা দেয়, সবুজ পায়খানার সাথে একটু সাদা পায়খানা থাকে। এখন ভাইরাসজনিত রোগবালাইগুলোর মধ্যে বলি, ভাইরাসজনিত যতগুলো পোলট্রি সেক্টর রোগবালাই হয়, সবচেয়ে বেশি মারাত্মক লেভেলের রোগবালাই হচ্ছে এই রানীক্ষেত। আপনারা একটু খেয়াল করবেন যে পোলট্রি সেক্টরে যতগুলো রোগবালাই হয়, সবচেয়ে বেশি মারাত্মক লেভেলের ঘটনা ঘটায় এবং মুরগি মারা যায়, সেটা হচ্ছে ভাইরাসজনিত রোগের কারণে। তো এই ভাইরাসজনিত রোগের জন্য সঠিক কোনো চিকিৎসা নেই, এটা ব্যবস্থাপনাগত একটা বিষয়, এবং আপনাকে এভাবে করে এই করতে হবে, টিকার কোনো বিকল্প নেই। হ্যাঁ, ভাইরাসজনিত যে কয়েকটা রোগ আছে সবারই কিন্তু মরবিডিটি এবং মর্টালিটি কিন্তু মারাত্মক লেভেলের। সুতরাং এইগুলোর বিরুদ্ধে যদি কেউ রক্ষা করতে চান মুরগিগুলোকে, তাহলে অবশ্যই টিকার আওতায় নিয়ে আসতে হবে। ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, রিকেটসিয়া, হ্যাঁ, এগুলোর বিরুদ্ধে কোনো টিকা নেই, কিন্তু ভাইরাসের বিরুদ্ধে টিকা আছে। এই যে গাম্বরো বা ইনফেকশাস বার্সাল ডিজিজ বলা হয়, এই রোগটাকে এইডস বলা হয়। হ্যাঁ, রানীক্ষেত, ইনফেকশাস ব্রঙ্কাইটিস, হ্যাঁ, খক খক করে মুরগি কাশে সারাদিন। ফাউল পক্স আপনারা সবাই জানেন। বার্ড ফ্লু, এক ড্রপ সিনড্রোম, হ্যাঁ, ডিমের প্রোডাকশন কমে যায়। এভিয়ান লিউকোসিস, মারেক্স, এই সকল রোগবালাইগুলো হচ্ছে ভাইরাসজনিত রোগবালাই। মোটা দাগে যদি আমরা একটু চিন্তা করি তাহলে রানীক্ষেত, পক্স বা বসন্ত, ইনফেকশাস ব্রঙ্কাইটিস এবং গাম্বরো, এই চারটা রোগ সবচেয়ে বেশি হয়। এখন এই যে ব্যাকটেরিয়া জানলাম, ভাইরাস জানলাম, এগুলো কিন্তু সব মুরগিতে সমানভাবে সব রোগবালাই আবার হয় না। হ্যাঁ, দেশি মুরগিতে যেটা হয় ব্রয়লারে সেটা হয় না, আবার ব্রয়লারে যেটা হয় দেশি মুরগিতে হয় না, আবার সোনালী মুরগিতে হয় তো ব্রয়লার মুরগিতে হয় না। তো এইভাবে কিন্তু মুরগি ভেদে কিন্তু কিছু কিছু রোগবালাই কিন্তু কম বেশি হয়। দেশি মুরগিতে কিন্তু গাম্বুরোর প্রকোপটা খুবই কম, বা গাম্বুরো সবচেয়ে বেশি দেখা দেয় হচ্ছে আপনার ব্রয়লার টাইপের যেগুলো মুরগি আছে, হ্যাঁ, ব্রয়লার মুরগিতে বেশি দেখা দেয়। তো সেমভাবে আর কি সব মুরগিতেও হয় না। যেমন পক্স কিন্তু ব্রয়লার মুরগিতে খুব কম হয়, সোনালী মুরগিতেও কম হয়, কিন্তু দেশি মুরগিতে সবচেয়ে বেশি হয় পক্সটা। রানীক্ষেত কিন্তু সব ধরনের মুরগিতে হয়, তো এরকম আর কি। এখন প্রোটোজোয়া, হ্যাঁ, জনিত রোগবালাই হচ্ছে কক্সিডিওসিস বা রক্ত আমস্যায়। আর ছত্রাকজনিত রোগবালাইয়ের মধ্যে যে বললাম বুডা নিউমোনিয়া বা অ্যাসপারজিলোসিস। বুডা নিউমোনিয়া কোনটা, ছোট বাচ্চাতে হয়, দেখুন মুখ গলা লম্বা করে শ্বাস প্রশ্বাস নেয়। এটা মূলত হচ্ছে যদি শেডের মধ্যে বা যে জায়গায় আপনি ব্রুডিং করতেছেন ওই জায়গায় যদি কোনো কারণে গ্যাস হয়, অ্যামোনিয়া গ্যাস, হ্যাঁ, অ্যামোনিয়া গ্যাস বেশি হয়ে গেলে তখন আপনার কি হয়, যেটা হয় সেটি হচ্ছে অ্যাসপারজিলোসিস, মানে ছত্রাকের সংক্রমণটা বেড়ে যায়। তখন কিন্তু এই ছত্রাকগুলো শ্বাসনালীতে
বাসা বেঁধে শ্বাসতন্ত্রটাকে আক্রমণ করে। তো এটার জন্য কিন্তু আপনাকে কিন্তু খেয়াল করতে হবে। তো এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন, হ্যাঁ। তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে ছত্রাক, হ্যাঁ, এটা কিন্তু বুড়া নিউমোনিয়া এবং কৃমির সংক্রমণ, হ্যাঁ, এই যে কৃমির সংক্রমণ আমাদের মুরগিগুলোতে গোলকৃমি, পাতাকৃমি, ফিতাকৃমি, এই ৩টা কৃমি সবচেয়ে বেশি হয়। যেমন গোলকৃমি, পাতাকৃমি, ফিতাকৃমি, এই ৩টা রোগবালাই সবচেয়ে বেশি দেখা দেয়। এই যে আমরা কৃমি, তারপর হচ্ছে ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে ভাইরাস, প্রোটোজোয়া, হ্যাঁ, এই যে রোগবালাই সম্পর্কে জানলাম। এখন এই যে রোগবালাই সম্পর্কে যে জানার ক্ষেত্রে যে বিভিন্ন জীবাণু দায়ী, এগুলো কিন্তু আমরা কিভাবে বুঝবো? একটা প্রশ্ন আসতে পারে যে কিভাবে বুঝবো যে এটা রানীক্ষেত, কিভাবে বুঝবো এটা মারেক্স, কিভাবে বুঝবো যে এটা কলেরা বা ব্রুডা নিউমোনিয়া বা সালমোনেলা বা এন্টারাইটিস, এটা কী দেখে বুঝবো, তাই না? মানে একটা প্রশ্ন কিন্তু থাকে। তো সেটার উত্তর আমি দিব একটু পরে, আপাতত এটা আমরা একটু জেনে নিই। তাহলে প্রশ্নটা কি থাকলো যে হলো কীভাবে বুঝবো এটা ইনফেকশাস কোরাইজা, কীভাবে বুঝবো এটা কলেরা, কীভাবে বুঝবো এটা মারেক্স, হ্যাঁ। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা একটা প্রশ্ন থেকেই যায়। তো কৃমিজনিত সমস্যার কারণে আরেকটা সমস্যা দেখা যায়, সেটি হচ্ছে চোখে বা লিভারে কৃমি হতে পারে, হ্যাঁ, লিভার কৃমি যাকে বলা হয়। তো এই ছিল মানে সংক্রামক রোগবালাইগুলোর মধ্যে। এখন অসংক্রামক রোগবালাইগুলোর মধ্যে আমরা দেখি কি কি আছে। ক্যানাবলিজম, হ্যাঁ, যাকে মুরগির বদ অভ্যাস বলা হয়। বদ অভ্যাসটা কি? এরা মারামারি করে, একে অপরের পালক খেয়ে নেয়, ডিম খায়, হ্যাঁ, ডিম পাড়ার সাথে ডিম খেয়ে ফেলে। তারপর হচ্ছে কি মানে ঠকর মারে রক্ত বের করে সেই রক্ত খায়। এই ধরনের বদ অভ্যাস গড়ে ওঠে, হ্যাঁ। তো অসংক্রামক রোগগুলোর মধ্যে কি? ডিম খেয়ে ফেলা বা কুসুম খায়, ডিমের পাতলা খোসা, ডিম আটকে যাওয়া, এগুলো হচ্ছে বেসিক্যালি অসংক্রামক রোগবালাই। ভিটামিন মিনারেল অভাবজনিত রোগবালাইগুলোর মধ্যে আমরা একটু দেখি যে কি কি রোগবালাই হয় ভিটামিন এবং মিনারেলের কারণে। এই জিনিসগুলো কিন্তু খেয়াল করবেন। মুরগির কিন্তু প্যারালাইসিস হয়ে যায়, পা বা ডানা বা মাথা, হ্যাঁ, এটা লাল দাগে আছে দেখেন, আঙ্গুরগুলো কোঁকড়ানো হয়ে যায়, প্যারালাইসিস হয়। অরুচি, ক্ষুধামন্দ, পালক উস্কো খুস্কো এলোমেলো হয়, রক্তশূন্যতা, বাচ্চার ঘাড় কিন্তু বাঁকা হয়, ক্রোজি হয়, লাফাতে থাকে, হ্যাঁ, দেহের মধ্যে অস্থিরতার সৃষ্টি হয়, রাত কানা হয়, পালক গজানো বা বৃদ্ধি হয় না, এটা কিন্তু ভিটামিন মিনারেলের কারণে হয়। বাচ্চা পেছনে হাঁটুতে ভর দিয়ে হাঁটে, মাথা ঘুরে ব্যালেন্স পায় না, এগুলো সবগুলোই কি? ভিটামিন মিনারেলের অভাবে হয়। ডিমের ভিতরে ভ্রূণের মৃত্যু, তারপর হচ্ছে পেরোসিস বা সিপ্টোটেন্ডেন, তারপর হচ্ছে ডিমের বাচ্চা, ডিমের খোসা পাতলা হয়ে যাওয়া, কুচে না বসা, ঠকানোর স্বভাব গড়ে ওঠা, হ্যাঁ, এইগুলো হচ্ছে সবগুলো ভিটামিন মিনারেলের কারণে হয়। আমরা দেশি মুরগি যারা আমরা পালি তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি সাধারণ সমস্যা হয় কি? মানে ক্যানাবলিজমটা যেটা বেশি হয়, মানে মুরগির বদ অভ্যাস হয় কোনটা জানেন? পারস্পরিক প্রতিযোগিতা, মানে এরা মারামারি করে খাওয়ার জন্য, উগ্র হিংসাত্মক মনোভাব প্রভাব বিস্তার করে, এটা কিন্তু ক্যানাবলিজমের মধ্যে পড়ে। এখন আমরা এই যে দেখবো যে দেখেন এই যে ডিমের ভিতরে কিন্তু এরকম বাচ্চাগুলো মারা যায়, এটা ভিটামিন মিনারেলের অভাব হলে। এতক্ষণ তাহলে আমরা দেখলাম কি কি সংক্রামক অসংক্রামক রোগবালাই। একটা প্রশ্ন আপনারা হয়তো বা অনেকে করবেন যে ভাই কি দেখে বুঝবো এটা, হ্যাঁ, ওইটা আমরা একটু পরে আসবো, তার আগে আমরা একটা জিনিস শিখে নেই। আপনারা এই রোগবালাইয়ের ক্লাসে আপনারা 3টা জিনিস সবচেয়ে বেশি মনোযোগ সহকারে শেখার চেষ্টা করবেন এবং প্র্যাকটিক্যালি সেগুলোকে দেখবেন এবং মিলাবেন। আপনার মুরগিগুলোতে 3টা সিস্টেমটা সবচেয়ে বেশি আক্রমণ ঘটে বা সংক্রমণ ঘটে থাকে, মানে আক্রান্ত হয় যাকে বলা হয়। আপনি নিজের কথা সবসময় চিন্তা করেন, আপনার নিজের কথা চিন্তা করবেন। শ্বাসতন্ত্র আমরা যখন কাশি বা সর্দি হয় তখন কি আমরা বলি যে হলো আমার পেটের সমস্যা? আমরা শ্বাস প্রশ্বাস নেই, শ্বাস প্রশ্বাসের সাথে কি কি সমস্যা হয়? নিউমোনিয়া, তারপর হচ্ছে কাশি, শ্বাসতন্ত্রে পানি জমে যাওয়া, হ্যাঁ, ফুসফুসে পানি জমা যাওয়া, এই ধরনের বিভিন্ন ধরনের
আমাদের শ্বাসতন্ত্রের সাথে যে অঙ্গগুলো জড়িত আছে সেগুলোর সমস্যাগুলো হলেই বুঝতে পারবেন যে আপনার শ্বাসতন্ত্রের সমস্যা। পেটের সমস্যা হলে কী হয়? গ্যাস হয়, আলসার হয়, অ্যাসিডিটি হয়, তারপর হচ্ছে আপনার পেটের মধ্যে বদহজম হয়, হ্যাঁ, পাতলা পায়খানা হয়। তো এগুলো কি শ্বাসতন্ত্রের সমস্যা? পরিপাকতন্ত্রের সমস্যা। তারপর হচ্ছে স্নায়ু, মানে কি কেউ পাগল হয়ে যায়, হ্যাঁ, মাথা কাজ করে না, চারদিকে পাগলের মতো ঘুরে বেড়ায়, তা আমরা কী বলি? তার মাথা খারাপ হয়েছে, তার মানে স্নায়ুতন্ত্রের সমস্যা। আবার কারো কিডনিতে সমস্যা, প্রসব হয় না, এটা সেটা হাবিজাবি, হ্যাঁ, রেচনতন্ত্র। তো মুরগিতে কিন্তু আমরা ৩টা সিস্টেমটাকে বেশি গুরুত্ব দিব। সেটা কি? শ্বাসতন্ত্রের কোনো সমস্যা হচ্ছে কিনা, মুরগিটা কি ঘের ঘের করে কোনো বা যেভাবে হোক শব্দ করতেছে কিনা, যে ধরনের শব্দ হোক না কেন, তার নাক দিয়ে পানি পড়তেছে কিনা, লম্বা করে শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা, এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। কারণ কি, শ্বাসতন্ত্রের কোনো সমস্যা হলে একটা কোনো রোগের কারণে হয় না, প্রায় ১০-১২টা রোগের কারণে হয়। তো এই জন্য আপনাকে শিখতে হবে যে আপনাকে ধরতে হবে। আমি আপনাকে ভাই চিকিৎসা দিতে বলিনি, আপনি কি ডাক্তার? আপনাকে জাস্ট দেখবেন যে আপনার মুরগিটার সমস্যা, মানে আপনি তো বুঝতে পারবেন। আপনি যদি ভোরের দিকে বা রাত ১২টা-১টার দিকে যদি শেডের মধ্যে ঢুকেন, তাহলে দেখবেন যে যে মুরগির সমস্যা, সে মুরগি দেখবেন ঘর ঘর করে শব্দ হয়, হাঁচি দেয়, কাশি দেয়। তাহলে আপনি যদি এই জিনিসগুলো নোটিস করতে না পারেন, তাহলে আপনি ডাক্তারকে কি বলবেন? বা আপনি যদি প্রাথমিক চিকিৎসা দেন, তুলসীর পাতায় খাওয়াবেন, তাহলে কি দেখে খাওয়াবেন? তো প্রাথমিক চিকিৎসা করতে গেলেও তো ভাই একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে। আমি বলতেছি না যে ভাই আপনাকে রোগ নির্ণয় করতে হবে, সেটা রানীক্ষেত হোক, ইনফেকশাস ব্রঙ্কাইটিস হোক, বা মাইকোপ্লাজমোসিস হোক, বা সিসিআরডি হোক, হ্যাঁ, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ হোক, বা বা হচ্ছে লিঙ্গোট্রাইকাইটিস হোক। আমি ভাই আপনাকে এটা শেখাবো না যেটা কোন রোগ। আমি আপনাকে শেখাচ্ছি যে আপনি খেয়াল করবেন যে মুরগিতে কী সমস্যা হচ্ছে। মাথা কি চারদিকে খালি ঘুরাচ্ছে, নাকি অসামঞ্জস্য কোনো আচরণ করতেছে, নাকি পাতলাই পায়খানা হচ্ছে, সেটা কেমন কালার, হ্যাঁ, এই জিনিসগুলো নোটিস করবেন। তাহলে কিন্তু আপনি যখন সঠিক তথ্য যখন আপনি আমাকে দিতে পারবেন, তাহলে কিন্তু আপনার কথার ভিত্তি করে আমি সঠিক চিকিৎসাটা দিতে পারবো। এই জিনিসটাও শিখতে হবে। আমরা কি শিখি? মুরগির সবুজ পায়খানা করতেছে, হ্যাঁ, সেটাও জানার দরকার আছে, কিন্তু কোনটা রানীক্ষেত কোনটা কি, এটা জানাচ্ছে আমার মনে হয় আপনার শ্বাসতন্ত্রের কি সমস্যা হচ্ছে। মুরগি কি লম্বা করে শ্বাস নেয়, নাকি মাথা নিচু করে শ্বাস নিচ্ছে, খ্যাক খ্যাক করে শব্দ করে, নাকি ঘর ঘর শব্দ করে, হাঁচি দেয় নাকি চুপ করে থাকে, কাশি দেয় খ্যাক খ্যাক করে, মানে বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল করে বলতে হবে। পরিপাকতন্ত্রে যখন কোনো সমস্যা হবে, তখন আপনি খেয়াল করবেন যে পায়খানার কালারটা কেমন, সবুজ, হলুদ, নাকি সাদা, নাকি রক্তের মতো লাল। আমি কি বললাম? সবুজ নাকি সাদা, নাকি হলুদ, নাকি রক্তের মতো লাল, নাকি পানির মতো, নাকি শক্ত, এটা খেয়াল করবেন। জাস্ট না, স্নায়ুতন্ত্রের কথা বললাম যে এটা মাথা ঘুরাচ্ছে, বসলে উঠতে পারে না, মানে বিষয়টা কিন্তু এইরকম। রেচনতন্ত্রটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, হ্যাঁ, এইটা জাস্ট লিখে রাখলাম। এই জিনিসগুলো শুধু খেয়াল করবেন। আমি এই বিষয়গুলো নিয়ে পরে কথা বলবো আরও। সিজনাল কিছু রোগবালাইগুলো আমরা একটু খেয়াল করি। সিজনাল রোগবালাইগুলোর মধ্যে আমরা দেখব শীতের সময় সবচেয়ে বেশি প্রকট আকার ধারণ করে, বিশেষ করে ভাইরাসজনিত কিছু রোগবালাই। ব্যাকটেরিয়া আছে, যেমন রানীক্ষেত, ইনফেকশাস কোরাইজা বা ইনফেকশাস ব্রঙ্কাইটিস, হ্যাঁ, এই ঠান্ডাজনিত সমস্যা সবচেয়ে বেশি হয় গোলাতে। কোলিবিসোলিসিস মানে ইকোলাই, পাতলা পায়খানা হয়, হ্যাঁ, মাইকোপ্লাজমোসিস, এটাও কিন্তু শ্বাসতন্ত্রের সমস্যা। কোল্ড স্ট্রোক, এটা সম্পর্কিত হয় না। তো শীতের সময় এই ধরনের রোগবালাই বেশি হয়। বর্ষার সময় কী কী রোগবালাই হয়? অ্যাসপারজিলোসিস, মানে বাতাসের মধ্যে মানে আর্দ্রতা বেশি হওয়ার কারণে ছত্রাকের প্রাদুর্ভাবটা বেশি দেখা দেয়। এই জন্য ছোটো বাচ্চাগুলোতে বুড়ো নিউমোনিয়াটা বেশি হয়। কক্সিডিওসিস বা রক্তমশা হয়। এই কক্সিডিওসিস বা রক্তমশাটা প্রোটোজোয়া, হ্যাঁ, বা প্রোটোজোয়া বা ছত্রাক, প্রোটোজোয়া এবং ছত্রাকগুলো বিশেষ করে স্যাঁতসেঁতে জায়গার কারণে বেশি হয়, মানে প্রোটোজোয়া। এই জন্য দেখবেন যে স্যাঁতসেঁতে হলে দেখবেন যে মুরগি পাতলা রক্তমশা করতেছে। তাহলে স্যাঁতসেঁতে এবং বাতাসের আর্দ্রতার উপর ডিপেন্ড করে কিন্তু এই যে ছত্রাক এবং প্রোটোজোয়া রোগটা বেশি হয়। বর্ষার সময় কিন্তু ইনফেকশাস করা যায়, তাপমাত্রা কমে যায়, আবহাওয়া পরিবর্তন ঘটে, বর্ষার সময় তাপমাত্রা ঠান্ডা লাগে, হ্যাঁ, তখন কিন্তু ইনফেকশাস করা যায়। মাইক্রোপ্লাজমোসিস, এটা শ্বাসতন্ত্রের। তাহলে মোটা দাগে আমরা কী কী শিখলাম?
বর্ষার সময় দেশি মুরগির রোগবালাই, শুধু দেশি না, যে কোনো মুরগিতে কী হতে পারে, বুড়া নিউমোনিয়া হতে পারে, মাইক্রোপ্লাজমোসিস, রক্ত আমশায়, কুলিবিসোলিসিস এবং খাবারের বিষক্রিয়া। বিষক্রিয়া মানে কি, খাবারের মধ্যে যদি ছত্রাক হয় তাহলে আফলাটক্সিন বা মাইকোটক্সিন তৈরি হয়। এই টক্সিনটা মুরগির জন্য চরম লেভেলে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল করতে হবে। এই যে তাহলে ডিম থেকে কি এখন আমরা তাহলে এগুলো একটু জেনে রাখতে হবে। সিজনাল রোগ বলায় ডিম থেকে কি কি রোগ ছড়ায় সেটা কিন্তু খেয়াল করেন। ডিম থেকে কি কি রোগ বালাই ছড়ায় এই জিনিসগুলো খেয়াল করবেন। আমরা কিন্তু বুঝি না, আমরা কিন্তু কখনো ধারণাই করতে পারি না যে ডিম থেকে রোগ বালাই ছড়াবে। ডিম থেকে রোগ বালাই ছড়া হচ্ছে অমফালাইটিস, এটা ছোটো বাচ্চাতে হয়, হ্যাঁ, 1 সপ্তাহ বয়সের মধ্যে হয়। এটা মায়ের কাছ থেকে আসে। মারেক্স, সালমোনেলা, ব্রঙ্কাইটিস, এই রোগ বালাইগুলো ডিম থেকে আসে। ডিম থেকে আসা মানে মায়ের কাছ থেকে আসা। তাহলে আমরা জানলাম যে ডিম থেকেও রোগ বালাই ছড়ায়। এখন কেন রোগ বালাই হয়, একটা জিনিস খেয়াল করবেন, রোগ নির্ণয় করতে গেলে মানে রোগটা ধরতে গেলে তার থেকে মানে রোগ ধরার চেয়ে রোগের কারণটা বের করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যখন রোগটা কি রানীক্ষেত কেন হয় বা কেন খামারের রোগ বালাই হয়, এই জিনিসগুলো যদি আপনারা বের করতে পারেন তাহলে আপনি সহজেই ট্রিটমেন্ট করতে পারবেন। একটা সিম্পল একটা উদাহরণ দেই, আপনি মুখে বাচ্চাগুলোকে বোর্ডিং করাচ্ছেন, আপনি জানেন না যে লিটারগুলো ছেঁচেতে হয়ে গেলে রক্ত আমশায় হওয়ার সুযোগ বেশি থাকে, মানে প্রোটোজোয়াজনিত যে সমস্যাগুলো, কক্সিডিওসিস। আবার কক্সিডিওসিস হলে ইন্টারাইটিস বলতে একটা রোগ আছে, সেটা হয়ে যায়। আবার স্বেচ্ছাতে যদি লিটারটা হয় তাহলে দেখা গেছে যে ছত্রাকজনিত সমস্যা হয়, যাকে বলা হচ্ছে অ্যাসপারজিলোসিস বা বুডার নিউমোনিয়া। তাহলে কারণটা কি, কারণটা হচ্ছে শুধুমাত্র লিটারটা স্বেচ্ছাতে হওয়ার কারণে। আপনি বুডা নিউমোনিয়া বা অ্যাসপারজিলোসিস হলে আপনি ট্রিটমেন্ট দেবেন, এটাই তো স্বাভাবিক। রক্ত আমশা হলে আপনার মুরগিকে কী করবে, ট্রিটমেন্ট করবেন, এটাই স্বাভাবিক। এন্টারোটাইটিস হলেও ট্রিটমেন্ট করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ট্রিটমেন্ট করে মুরগিকে ভালো রাখার চেয়ে রোগ বালাই যাতে না হয় সেই দিকে মনোযোগী হওয়াটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এই জন্য আমি সবসময় বলি যে ট্রিটমেন্টটা বড় কথা না, বড় কথা হলো যে আপনি ম্যানেজমেন্টটা কীভাবে করতেছেন। আপনি সবসময় চেষ্টা করবেন কারণগুলো বের করার জন্য। তো আমরা একটু বেশ কয়েকটা কারণগুলো আমরা বের করব, হ্যাঁ, মানে বের করেছি, সেগুলো একটু জানবেন আপনারা। এগুলো কিন্তু আপনারা 2টা মুরগি কেন, 2000, 2 লাখ, 2 কোটি মুরগির জন্য সেম কাহিনী। এখানে একটা মুরগি মানে 1 কোটি মুরগির কথা বলছি আমি। মুরগি যখন গাদাগাদি করে রাখবেন তখন কিন্তু রোগবালাইয়ের প্রাদুর্ভাবটা তুলনামূলকভাবে বেশি হবে। আর্দ্রতাযুক্ত লিটার বা স্যাঁতসেঁতে লিটার, যেটা বলছিলাম, কাঠ বা ধানের তুষ, অ্যামোনিয়া গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি অতিরিক্ত হয়, যখন আপনি গাদাগাদি করে রাখবেন তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, এগুলো কিন্তু শেডের মধ্যে থাকে, তখন কিন্তু রোগবালাই হয়। একটা জিনিস খেয়াল করে রাখেন, মুরগির সেক্টরে রোগবালাই হওয়ার অন্যতম কারণ হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। অ্যামোনিয়া গ্যাসের কারণে 80-90% রোগবালাই হয়। অ্যামোনিয়া গ্যাসের কারণে ইনফেকশাস কোরাইজা হয়, ঠান্ডা লাগার রোগবালাই। অ্যামোনিয়া গ্যাসের কারণে কি হয়, পেটের মধ্যে পানি জমে যায়, বিশেষ করে ব্রয়লার মধ্যে পেটটা ফুলে যায়, হ্যাঁ, চামড়া গলার নিচে একেবারে বেলুনের মতো ফুলে যায়, এগুলো কিন্তু অ্যামোনিয়া গ্যাসের কারণে হয়। ব্রঙ্কাইটিস হয়, ইনফেকশাস কোরাইজা হয়, ইনফেকশাস ট্রাইকাইটিস হয়, হ্যাঁ, তারপর হচ্ছে সিসিআরডি বলা হয়, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ বলা হয়, এটা হয়। আবার অ্যামোনিয়া গ্যাসের কারণে রানীক্ষেত, গাম্বরো, তারপর হচ্ছে রক্ত আমশায়, কক্সিডিওসিস, এগুলো বিভিন্ন রোগ কিন্তু তৈরি হওয়ার জন্য মিডিয়া হিসেবে কাজ করে এই অ্যামোনিয়া গ্যাস। তাহলে একটা জিনিস খেয়াল করেন, কারণগুলো জানেন আগে। তারপর হচ্ছে ঘরের মধ্যে যদি পর্যাপ্ত আলো বাতাস যদি প্রবেশ না করে তাহলে কিন্তু হয়, হ্যাঁ, সঠিকভাবে ভ্যাকসিন না দিলেও আপনার রোগবালাই হবে। তো এই কারণগুলো আপনাকে ভালো করে স্টাডি করতে হবে। আবার অ্যান্টিবায়োটিক যে ওষুধগুলো আমরা ব্যবহার করি খামারের মধ্যে, সেটা যদি নিজের মতো করে যদি খাওয়ান তাহলে কিন্তু রোগবালাই হবে। সেটা কীভাবে, যদি বলেন যে ভাই বা স্যার কীভাবে হয়, তাহলে অ্যান্টিবায়োটিক খেলে মুরগির মধ্যে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এটা কিন্তু
অতিরিক্ত কথা বলা হচ্ছে। হ্যাঁ, আপনাকে অ্যান্টিবায়োটিক খাবেন না কেন? অবশ্যই খাবেন, সেটা অবশ্যই নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট সময় ধরে খাওয়াতে হবে। নোংরা খামার ব্যবস্থাপনা হলেও আপনার খামারে রোগবালাই হবে। তো বেসিক্যালি কিন্তু এই কয়টা কারণে কিন্তু রোগবালাই হয়। এই জিনিসগুলো যদি আপনারা আবিষ্কার করতে পারেন নিজে থেকে, তাহলে আপনারা রোগবালাই কমাতে পারবেন। ভাই, শুধু অ্যান্টিবায়োটিক আর ভ্যাকসিন দিলেই মনে করেন না যে আপনার মুরগি নিরাপদ। আমরা আমার একটা ভিডিও আছে ইউটিউবে, হ্যাঁ, সেখানে আমি বলে দিয়েছি যে টিকা দেওয়ার পরেও কিন্তু রোগবালাই কেন হয়। আপনি টিকা দিলেই মনে করবেন না যে হলো আপনার মুরগি অসুস্থ হবে না, এটা ভুল ধারণা। আপনাকে কিন্তু এই যে জিনিসগুলো বললাম, এগুলো কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। খামারে কীভাবে রোগবালাই ছড়ায় সে বিষয়গুলো একটু খেয়াল করেন। এগুলো হচ্ছে মানে ব্যবস্থাপনাগত বিষয়। ব্যবস্থাপনা বলতে কি, আপনি যে কাজগুলো করবেন, কোনটা করবেন কি করবেন না। রোগে আক্রান্ত প্রাণী থেকে কিন্তু রোগবালাই ছড়ায় বহিরাগত, মানে আপনার খামারে বাইরে থেকে লোকজন আসলেও কিন্তু হয়। পানি, খাবার, বাতাসের মাধ্যমে ছড়ায়, পশু পাখির মাধ্যমে ছড়ায়। এইগুলোর কারণে খামারে রোগবালাই ভিতরে ঢুকে। এখন আমরা একটা জিনিস শিখব যে আপনি পোস্টমর্টম তো ডাক্তারের কাজ, তাহলে আপনাকে কেন শেখাচ্ছি? জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য, যাতে করে আপনি ডাক্তারের সাথে পরামর্শ করার সময় যেন বলতে পারেন যে ভাই, কলিজার কালারটা এরকম, কিডনিটা এরকম ফুলে গেছে, হ্যাঁ, বা প্রোভেন্টিকুলাস বা খাদ্য নালীর যেখানে জমা হয় সেটা ফুলে গেছে। এই জিনিসটা যেন আপনারা বলতে পারেন। এখানে আসলে বিস্তারিত বলার কিছুই নেই, আমি এখানে নোটশিট দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানে জাস্ট আপনারা খালি সবাই এক নজরে পড়বেন। এটা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক। কালকে কিন্তু আমি সবাইকে ধরবো যে এই যে শিটটা আমি এখানে পে করছি, ছবি আকারে দিছি, এটা আপনারা বুঝবেন। এটা কিন্তু বোঝার পরে কিন্তু ক্লাস আমি দেবো, কারণ এটা হচ্ছে একদিনের আধা ঘন্টার কোনো ক্লাসের জন্য না। হ্যাঁ, এই যে তার মানে হচ্ছে এই শিটটা, এই যেটা আমি ছবি আঁকা দিছি, হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক। আপনারা আগে বুঝবেন এই যে এটা একটা, এখানে কী কী রোগবালাই আছে সেগুলো শুধু একটু সংক্ষেপে বলে দিই। এখানে আছে ইনফেকশাস কোরাইজা, ব্রঙ্কাইটিস, ইনফেকশাস লিঙ্গোট্রাকিটিস, তারপর হচ্ছে নেক্রোটিক ইন্টারাইটিস। হ্যাঁ, এটা এই শীটের মধ্যে আছে পুরোরাম টাইফয়েড, প্রাটাইফয়েড, তারপর হচ্ছে ইকোলাই, মাইক্রোপ্লাজমোসিস। এগুলো আপনাদের হোমওয়ার্ক, এগুলো আপনারা করবেন। রক্ত আমশায়, কলেরা, বোটুলিজম, হিস্টোমিনিয়াসিস, বার্ড ফ্লু, মারেক্স ডিজিজ, এগুলো কালকে আমি আপনাদেরকে ধরবো। পোস্টমর্টেম এবং লক্ষণগুলো কি কি, হ্যাঁ, তারপরে কালকে আপনাদের সাথে ক্লাস হবে। তাহলে মোটামুটি কিন্তু এগুলো আমরা জানলাম। এই তিনটে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, মানে একটা, দুইটা আর এই তিনটা পেজ হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, মানে এটা আমি অবশ্যই ধরবো কালকে। এখানে আপনারা যেটা শিখবেন, লক্ষণ কী কী এবং পোস্টমর্টমের সময় আপনারা কী কী খেয়াল করবেন। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা ভালো করে শিখে নেবেন, তারপরে কালকে আমি ক্লাস শুনবো, কারণ এটা হোমওয়ার্ক না দিলে আপনারা বুঝতে পারবেন না। এতক্ষণে আমরা দেখলাম যে হলো এখন আমরা মুরগিতে কিছু কমন কিছু সমস্যাগুলো আমরা দেখার চেষ্টা করব। হ্যাঁ, আমি আপনাদেরকে বলছিলাম কি, আপনি দেখবেন যে তার শ্বাসনালীতে সমস্যা হচ্ছে, নাকি পেট পাকস্থলীতে মানে পরিপাকতন্ত্রের সমস্যা হচ্ছে, নাকি হচ্ছে স্নায়ুতন্ত্রের সমস্যা হচ্ছে, নাকি চামড়ার মধ্যে কোনো সমস্যা হচ্ছে। দেখেন চোখটা, দেখেন এখানে সাদা হয়ে গেছে, তাহলে চোখটা কার সাথে জড়িত? শ্বাসতন্ত্রের সাথে জড়িত। তাহলে নিশ্চয়ই এটা বুঝতে হবে শ্বাসতন্ত্রের সাথে জড়িত। এইভাবে করে আপনারা খেয়াল করবেন। দেখেন এই যে এখানে দেখেন চামড়ার মধ্যে কি হয়েছে, ফোঁটা ফোঁটা হয়েছে, হ্যাঁ, গোটা গোটা হয়েছে, এটা হচ্ছে পক্স। চোখের মধ্যে দেখেন ফেনাযুক্ত এবং পানি পানি ভাব, এটা শ্বাসতন্ত্রের সমস্যার কারণে, হ্যাঁ, ঠান্ডাজনিত। জাস্ট এই জিনিসগুলো খালি খেয়াল করবেন। এই যে পাটা কিন্তু ফুলে যায়, হ্যাঁ, এটা খেয়াল করবেন। এই যে মুরগি কিন্তু এটা মারা যায়, হ্যাঁ, এই দেখেন পায়খানা দেখে, এই যে পায়ের গোড়াটা এরকম হয়, মানে সাধারণত কমন, মানে সাধারণত কী কী সমস্যা হয় সেটা কিন্তু দেখাচ্ছি আমি। পায়ের গোড়ালিতে সমস্যা হয়, দেখেন পায়ের তালুটা কিন্তু ফুলে যায়, এর চামড়ার মধ্যে কিন্তু এরকম গোটা গোটা উঠে, মুখের মধ্যে কিন্তু ফসকা পড়ার মতো পড়ে, হ্যাঁ, এটা কিন্তু খেয়াল করবেন। তারপর হচ্ছে যে এটা কি বলা হয়, ঝুঁটি, ঝুঁটিতে সমস্যা হয়। দেখবেন যে মুরগি কোনো একটা সাইডে বসে
ঘাড়ের যে পালকগুলো আছে সেটা খাড়া করে রাখে। যখন ঘাড়ের পালকগুলো খাড়া হয়ে থাকে তখন বুঝতে হবে যে মুরগিতে প্রচণ্ড রকমের জ্বর হয়। মুরগির শরীরে প্রচণ্ড রকমের জ্বর হলে মুরগি কিন্তু বমি করে, লালা পড়ে মুখ থেকে, এটা মনে রাখেন। তাহলে মুরগি যখন বমি করবে তখন বুঝতে হবে যে মুরগিতে অস্বাভাবিক রকমের জ্বর আসছে এবং ওই মুরগিকে বাঁচানোটা খুব কঠিন হয়ে যাবে। হ্যাঁ, এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। এবং ঘাড়ের পালকগুলো সোজা হয়ে থাকবে। মুরগি এভাবে চোখ বন্ধ করে থাকে, হ্যাঁ, এটাও কিন্তু সমস্যা। এই যে দেখেন মুরগি কিন্তু তার এই যে ঝুঁটিগুলো এবং এই যে নিচের লুতিগুলো এটা কালো হয়ে যায় এবং মাথাটা নিচু করে রাখে। এই দেখেন চোখ মুখ ফুলে যায়, হ্যাঁ, এটা সর্দি হলে এরকম হয়, জ্বর আসলে এরকম হয়। এই দেখেন মাথা নিচু করে থাকে, 24 ঘন্টায় মুরগিটা মাথা নিচু করে থাকে। এটা কিন্তু মূলত হচ্ছে রানীক্ষেতের কারণে হয়। এই জিনিসগুলো খেয়াল করবেন। তাহলে আমরা একটা মুরগির অস্বাভাবিক আচরণ দেখে কিন্তু আপনাকে বুঝতে হবে যে সেই অস্বাভাবিক আচরণগুলো কোথায় কোথায় হয়। শ্বাসতন্ত্রে হয়, পরিপাকতন্ত্রে হয়, নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র হয়। দেখেন মুরগির চোখটা দেখেন, এ দেখেন চোখ মুখ ফুলে গেছে, পায়খানা দেখেন শক্ত হয়ে গেছে। এই দেখেন পালকগুলো ছাড়ে দিয়েছে। আমি কিন্তু জাস্ট শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে মুরগিতে কী কী ধরনের সমস্যা। পালকগুলো ছেড়ে দিয়ে ঘাড়ের লম্বা দেখেন খাড়া করে রাখছে। এতে বাচ্চা এক সাইডে গিয়ে চুপ করে বসে থাকে, মাথা নিচু করে। এখন আমরা কাজের কথায় আসি। হ্যাঁ, এতক্ষণ দেখলাম মুরগির আচরণগুলো। এখন আমরা একটা জিনিস খেয়াল করবো যে প্রথমে কি বুঝতাম যে পরিপাকতন্ত্র সমস্যা হচ্ছে, সেটা কি কালারটা কীরকম, সেই কালারগুলো একটু দেখার চেষ্টা করি। সাদা নাকি সবুজ নাকি দুটাই? শুধু সবুজ? শুধু সবুজ সাদা নাকি সাদা এবং পানি, এদের রক্তের মতো লাল? সবুজ নাকি সাদা? সাদা, এটা এই যে দেখছেন সবুজ পায়খানা, শুধু পানির মতো পায়খানা, এই যে মাটির মতো পায়খানা। হ্যাঁ, তাহলে আজকের ক্লাসে এই জিনিসগুলো শিখলাম। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমরা রোগবালাইয়ের আরও কিছু কিছু টপিকস আছে আমরা অন্যান্য ক্লাসেও শিখবো, যেমন মেডিসিন ক্লাসে শিখবো, প্র্যাকটিক্যাল ক্লাসে শিখবো, মার্কেটিং ক্লাসেও আমরা কিছু জিনিসগুলো শিখবো। তো যেহেতু রোগবালাই ক্লাসটা বিশাল একটা ক্লাস এবং অনেক টপিকস অনেক, এই জন্য বেসিক কিছু জিনিসগুলোকে আমি শিখালাম। আমরা মেডিসিন ক্লাসেও শিখবো যে হলো রোগের কিছু বিষয়গুলো আছে। তবে আমি আপনাদেরকে এইটুকুই বলবো যে মুরগিতে কী ধরনের সমস্যা হচ্ছে। আমি আবারও বলি, শ্বাসতন্ত্রের সমস্যা নাকি পরিপাকতন্ত্রের সমস্যা নাকি স্নায়ুতন্ত্রের সমস্যা। পরিপাকতন্ত্রে যদি সমস্যা হয় তাহলে আপনারা খেয়াল করবেন যে পায়খানার কালারটা কেমন। পায়খানার কালারটা কেমন এই জিনিসটা শুধু খেয়াল করবেন। পায়খানার কালারটা কি সাদা নাকি হলুদ নাকি সবুজ নাকি রক্তের মতো লাল, এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। তারপরে আমি আপনাদেরকে এই জিনিসটা খেয়াল করার পরে আমি আপনাদেরকে মেডিসিন ক্লাসে, মেডিসিন যখন আপনারা চয়েস করবেন, যখন মেডিসিন সিলেকশন করবেন তখন ওই সকল লক্ষণের ভিত্তিতে আপনারা মেডিসিনটা দিবেন। সেটা মেডিসিন ক্লাসে আমি রোগবালাইয়ের কিছু লক্ষণের উপর ভিত্তি করে আপনি কী কী মেডিসিন দিবেন সেগুলো আমি আলোচনা করব। তো আজকের এই ক্লাসটা আজকের এই পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেই প্রশ্নগুলো আমরা প্রশ্ন উত্তর পর্বে আমরা জানবো। হ্যাঁ, আপনি একদিনেই কিন্তু রোগ নির্ণয় করতে পারবেন না, একদিনেই মুরগির আচরণ দেখিয়ে বুঝতে পারবেন না, এগুলোকে ধীরে 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 আপনারা বুঝতে পারবেন। এই যে নীল হয়, এখন আমরা কি হয় বিশেষ করে ফাউল কলেরা হলে মানে ওই যে তার ঝুঁটিটা কিন্তু নীল হয়ে যায়। শুধু কি ফাউল কলেরার কারণে হচ্ছে না, বার্ড ফ্লু, মারেক্সিডিয়ান লিউকোসিস হলেও হয়, ফ্যাকাসেল হয়। এখন আমরা দেখবো যে মুরগির বাচ্চাতে কী কী রোগবালাই হয়। দেখেন মুরগির যে ছানাগুলো থাকে সবচেয়ে বেশি হয় পুরোরাম ছোটো বাচ্চাতে, কুলিবেসুলিসিস মানে ইকোলাই, পেটের সমস্যা, টাইফয়েড, প্রচণ্ড পরিমাণ জ্বর হয়, বুড়া নিউমোনিয়া, এটাও কিন্তু জ্বর হয়, শ্বাসকষ্ট থাকে, ইনফেকশাস করা যায়, ঠান্ডাজনিত সমস্যা, ব্রঙ্কাইটিস, কাশি করে, ফাউল পক্স, অমফালাইটিস। হ্যাঁ, 1 থেকে 7 দিন বয়সের মধ্যে হয় অমফালাইটিস, এরা ডিম থেকে আসে।
তাহলে দেখেন মুরগির বাচ্চাতে বেসিক্যালি কী কী রোগ হয়? পুলোরাম, কুলিবিসোলিসিস, টাইফয়েড, বুটা নিউমোনিয়া, ইনফেকশাস কোরাইজা, ব্রঙ্কাইটিস, ফাউল পক্স, অম্পলাইটিস, এই রোগবালাইগুলো কিন্তু সবচেয়ে বেশি হয়। এখন একটা প্রশ্ন ঘুরে ঘুরেই বলা হয় যে ভাই কীভাবে বুঝবো এটা টাইফয়েড? আপনাকে বুঝতে হবে না, আপনি পায়খানাটা দেখেন। আপনাকে বুঝতে হবে না মুরগির ঘাড়ের দেখেন লোমটা খাড়া হয়ে আছে কি নাই, এই জিনিসগুলো খেয়াল করবেন। এখন শ্বাসতন্ত্রের মধ্যে দেখেন, শ্বাসতন্ত্রের একটা রোগের কারণে কি শ্বাসতন্ত্রের সমস্যা হয়? দেখেন মাইকোপ্লাজমোসিস, ইনফেকশাস কোরাইজা, অ্যাসপারজিলোসিস বা বুটা নিউমোনিয়া, ফাউল কলেরা, কোলিবিসোলিসিস, ইকোলাই, রানীক্ষেত, ইনফেকশাস ব্রঙ্কাইটিস, ইনফেকশাস লিরিঙ্গোট্রাইকাইটিস। হ্যাঁ, তো এইগুলো রোগের কারণে মুরগিটা শ্বাসতন্ত্র হয়। শ্বাসতন্ত্রের সমস্যা কী কী কারণে হয়? এসব রোগের কারণে হয়। তাহলে মুরগি যখন খক খক করে যখন কাশি দেয় তখন কি আপনি ধরবেন শুধু এটা মাইক্রোপ্লাজমোসিস হয়েছে? না, মাইক্রোপ্লাজমোসিস হতে গেলে আরও অনেক লক্ষণ আছে, সেগুলো আপনাকে বুঝতে হবে। এই লক্ষণগুলো আবার কোনো কোনো রোগের লক্ষণের সাথে আবার মিলে যেতে পারে। এই জন্য কিন্তু লক্ষণ দেখে যখন আপনারা রোগ নির্ণয় করতে যাবেন তখন কিন্তু আপনারা এলোমেলো হয়ে যাবেন। এগুলো মেহনতের ফসল, হ্যাঁ, একদিনে কিন্তু আপনারা শিখতে পারবেন না। এখন খোসাবিহীন ডিম অনেক সময় আমরা দেখি মুরগির খামারে, যাদের দেশি মুরগির খামার আছে বা লেয়ার মুরগির খামার আছে, দেখবেন যে মুরগি কিন্তু কী হয়, এক ড্রপ মানে খোসা থাকে না, পাতলা খোসা হয়। এটা রানীক্ষেত হলে এরকম হয়, এক ড্রপ সিনড্রোম হলে হয়। আবার ভিটামিন মিনারেলের কারণেও হতে পারে খোসাবিহীন ডিম। তো ডিম পাড়া মুরগির রোগ বালাই কী কী হয়? এক ড্রপ সিনড্রোম, ফাউল কলেরা। ওই যে একটা আপা বারবার বলতেছিল আজকে, হ্যাঁ কদিন থেকে বলতেছে ভাই মুরগি হঠাৎ করে মারা যাচ্ছে, কী হচ্ছে? আমি বললাম যে ডিম পাড়া মুরগি যদি হয় তাহলে এই ফাউল কলেরাটা সবচেয়ে বেশি হয় 6 মাসের উপরে। বাড়ন্ত মুরগির ক্ষেত্রে আমরা কি কি দেখি? যেগুলা ডিম পাড়ার আগ পর্যন্ত এবং 1 মাসের উপরে, এই বাড়ন্ত মুরগিতে মার্ক সবচেয়ে বেশি হয়। দেখেন সময় 6 থেকে 10 সপ্তাহ। গাম্বুরো হয়, এভিয়ান লিউকোসিস হয়, ইনফেকশাস লিরিঙ্গোট্রাইকাইটিস হয়, রানীক্ষেত হয়, মাইক্রোপ্লাজমোসিস হয়। এই রোগগুলো কিন্তু আপনার বাড়ন্ত মুরগিতে সবচেয়ে বেশি হয়। এই জিনিসগুলো শুধু আপনারা জেনে রাখেন। দেশি মুরগিতে 4টি কাজ অবশ্যই করতে হবে, শুধু দেশি মুরগি না, যে কোনো মুরগির ক্ষেত্রে। যদি দেশি মুরগি হয় তার 24 ঘন্টা আবদ্ধ অবস্থায় রাখে পালন করা যাবে না, একটু হলেও ছেড়ে দিতে হবে। বাজারে খাদ্য কিনে খাওয়া যাবে না, হ্যাঁ। যদি আপনাদের যদি বুদ্ধি শুদ্ধি করে যদি আপনারা খাবার নিজে তৈরি করতে পারেন, হ্যাঁ, তাহলে আপনারা খাবার খরচটা কমাতে পারবেন। এবং কমপক্ষে রানীক্ষেত, পক্স, মানে কলেরা ভ্যাকসিনগুলো কিন্তু দিতে হবে, বছরে 1 বার হোক বা 2 বার হোক, এবং বছরে 2-3 বার কৃমি ওষুধ খাওয়াতে হবে। ন্যাচারাল ইমিউনিটি বাড়ানোর জন্য অবশ্যই প্রোবায়োটিক খাওয়াতে হবে। ওই যে আমি বলছিলাম প্রত্যেক মাসে এনজাইম প্রোবায়োটিক্স খাওয়ানো, এমনিতে আর ভাই বলিনি। এখন একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে আমরা দেশি মুরগিতে কি কি ওষুধ ব্যবহার করব, এটা দেশি মুরগি না, যে কোনো মুরগির ক্ষেত্রে আপনারা করবেন। আমি লিস্টটা অলরেডি কিন্তু মাস ভিত্তিক দিয়ে দিয়েছি, হ্যাঁ। তারপরেও এখানে খুব সংক্ষেপে মানে বিষয়গুলো একটু আলোচনা করি। সেটা হচ্ছে ভিটামিন CAD3। এগুলো ভ্যাকসিনেশন যখন করবেন বা কৃমিনাশক ওষুধ করবেন বা অ্যান্টিবায়োটিক যখন চিকিৎসা দিবেন তখন আপনারা ভিটামিন C খাওয়াবেন, AD3E খাওয়াবেন। তাহলে কী কী ক্ষেত্রে খাওয়াবেন? ভ্যাকসিনেশন মানে কি, যখন টিকা দিবেন, কৃমির ওষুধ যখন করবেন, অ্যান্টিবায়োটিক চলাকালীন সময় ভিটামিন CAD3 খাওয়াবেন। যখন পাখাগুলো এলোমেলো চাকচিক্য প্রাণবন্তর জন্য জিঙ্ক সিরাপ খাওয়াবেন। এটা পাতলা পায়খানা হলেও কিন্তু খাওয়ালে ভালো হয়। ইলেকট্রোলাইট, এটা প্রচণ্ড গরমের সময় কিন্তু স্ট্রেস পড়ে, হ্যাঁ, অ্যাসিড তৈরি হয়, পানি শূন্যতা হয়, পাতলা পায়খানা হয়। পাতলা পায়খানা হলে চোখ বন্ধ করে ইলেকট্রোলাইট খাওয়াবেন। বাজারে কিন্তু বিভিন্ন ট্রিটমেন্ট পাওয়া যায়। প্রোবায়োটিক হজম শক্তি বাড়ায়, গ্রোথ বাড়ায়, হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো এই যে প্রোবায়োটিকের কথা বারবার বলা হচ্ছে, যখন আপনারা ওই যে আপনারা করবেন, হ্যাঁ, যখন কোনো ফিড খাওয়াবেন, ভিজিয়ে খাওয়াবেন, তখন কিন্তু সেখানে উপকারী ব্যাকটেরিয়া তৈরি হয়। প্রোবায়োটিক এবং প্রিবায়োটিক কী সেটা আমি আপনাদেরকে একটু পরে বলছি। কৃমিনাশক লিভামিসল হাইড্রোক্লোরাইড, যেমন গোলকৃমি, কুলজা কৃমি, এগুলো কিন্তু হলে লিভামিসল হাইড্রোক্লোরাইডটা খাবেন। এগুলো ওষুধগুলো আপনারা রেখে দিবেন, হ্যাঁ, এগুলো সারা বছর লাগে। ভিটামিন মিনারেল এগুলো খাওয়াবেন। তো দেখা গেছে যে এগুলো খাওয়াবেন। এবং ভিটামিন মিনারেলটা যেটা তো আপনাদেরকে দেখিয়েছি মাস ভিত্তিক, হ্যাঁ। ডিমের জন্য ক্যালসিয়াম, ফসফরাস, সেলেনিয়াম, এটা তো বলে দিয়েছি ডিম পাড়া মুরগির জন্য কী কী ওষুধ খাবেন। তো বেসিক্যালি কিন্তু আপনাদেরকে এই ধরনের ওষুধগুলো কিন্তু বিশেষ করে হচ্ছে যেমন ভিটামিন, জিঙ্ক, ইলেকট্রোলাইট, প্রোবায়োটিক, প্রিবায়োটিক, কৃমিনাশক, হ্যাঁ, এগুলো কিন্তু রেখে দিবেন। এগুলো কিন্তু লাগবেই, আপনি দেশি করেন আর বিদেশি করেন, হ্যাঁ।
তো ভালো পারফরমেন্স মানে কি প্রোডাকশন পারফরমেন্স নিয়ে আসতে গেলে তো ভাই আপনাকে এই ধরনের বিষয়গুলোর দিকে অবশ্যই মনোযোগী হতে হবে, না স্যার এজ ইউজুয়াল যদি আপনি করেন তাহলে এজ ইউজুয়াল প্রোডাকশন পাবেন, এটাই স্বাভাবিক। এখন প্রোবায়োটিক প্রিবায়োটিক কি? হ্যাঁ, প্রোবায়োটিক মানে হচ্ছে যে এক ধরনের অণুজীব। কি ধরনের অণুজীব? উপকারী অণুজীব। এই যে অণুজীবগুলো কি করে পেটের মধ্যে গিয়ে এরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পেটের এনভায়রনমেন্ট ঠিক রাখে, পিএইচ এর লেভেল ঠিক রাখে, হ্যাঁ, অ্যাসিড অম্ল বেস যাকে বলা হয়, ক্ষার অম্ল বেস ঠিক রাখে, ব্লাডের মধ্যে হচ্ছে ক্যালসিয়ামের লেভেলটা ঠিক রাখে। তো এই এনজাইম এই প্রোবায়োটিক্সটা অনেক কাজে লাগে। আর প্রিবায়োটিক কি? প্রিবায়োটিক হচ্ছে সেই সকল খাবার যে খাবারগুলো ওই যে অণুজীবগুলো পেটের মধ্যে থাকে সেই অণুজীবের অন্যতম খাবার হচ্ছে ওই প্রিবায়োটিক। মানে আমরা যেটা খাই সেটা হচ্ছে প্রোবায়োটিক, আর জীবাণুগুলো বা অণুজীবগুলো যেগুলো খায় সেটা প্রিবায়োটিক। হ্যাঁ, এই প্রিবায়োটিক হচ্ছে এক ধরনের ফাইবার জাতীয় খাবারগুলো যেগুলো খেলে ওই অণুজীবগুলো কিন্তু ভালোভাবে টিকে থাকে। তাহলে এক কথায় হলো জীবাণুর খাবার হচ্ছে প্রিবায়োটিক আর আমাদের খাবার হলো প্রোবায়োটিক। তো এই জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন আর এই ধরনের ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন। হ্যাঁ, মেডিসিন পোলট্রি মেডিসিনে পোলট্রিতে বেশি মেডিসিন ব্যবহার করা ঠিক না, তবে যেগুলো দেখিয়েছি সেগুলো আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর এইগুলোই হচ্ছে পোলট্রি মেডিসিনের একবার এ টু জেড বিষয়গুলো, মানে একবারে অ্যাকচুয়াল কথাগুলো। হ্যাঁ, এর বাইরে কোনো মেডিসিন নেই।